শুভেন্দু অধিকারীর কনভয় আর শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি। শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি, এক দলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। মন্দিরবাজারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরবাজারে শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি, বিরোধী দলের নেতার গাড়ির সামনে বিক্ষোভ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এই বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। কি পরিস্থিতি এখন সেখানকার, কি হয়েছিল যে সময় শুভেন্দু অধিকারী মন্দিরবাজার পৌঁছন, কথা বলবো। প্রতিনিধি আনিসউদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, একেবারে দেখো এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজকে রাজনীতি বিধানসভার যে সাতগড়া এলাকায় একটি কালী পুজো এবং রক্তদান শিবিরের উদ্বোধন করার কথা ছিল, তিনি যখন আসেন তাকে কিন্তু রাস্তায় বিক্ষোভ দেখানো হয়। যেটা বিক্ষোভকারীদের দাবি যে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছে এবং কেন্দ্র যেভাবে রাজ্যকে বঞ্চনা করছে, বকেয়া টাকা রেখে সেইগুলো সমস্যার সমাধান না করে বিরোধী দলনেতা এভাবে এলাকায় আসতে পারেন না। সেজন্য কিন্তু বিরোধী দলনেতাকে প্রথমেই মন্দিরবাজার এলাকায় বিক্ষোভ দেখানো হয়। পরবর্তী সময়ে বিরোধী দলনেতা যখন এই কালী পুজোর উদ্বোধন করার পরই তিনি পাথর বেরোন, তারপরে এলাকার বাসিন্দারা এবং তাদের একটাই দাবি যে যেভাবে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে ভিন রাজ্যে অত্যাচার করা হচ্ছে, সে নিয়ে বিরোধী দলনেতার কোনো কেন্দ্র নেই এবং অবিলম্বে এই বিষয়ে তাকে নজর দিতে হবে। এমনি কিন্তু বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এরপরে কিন্তু যে পুলিশ মথুরাপুর থানার পুলিশ। আনিসউদ্দিন, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারীর কনভয় যে সময় লাঠি চলে, সেই ছবি আপনাদেরকে এখন দেখাচ্ছি নিউজ 18 বাংলা। একদল বিক্ষোভকারী, তারা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এভাবে। মন্দিরবাজারে শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি বিক্ষোভকারীদের, বিরোধী দলনেতার গাড়ির সামনে এভাবেই তারা বিক্ষোভ দেখাতে থাকে। দেখতে পাচ্ছেন দুদিকে প্রচুর সংখ্যক মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের হাতে প্ল্যাকার্ড, হাতে লাঠি নিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় বিক্ষোভ। আনিসউদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, এই যে বিক্ষোভকারীরা তারা তার মানে সেখানে অনেক আগে থেকে জমায়েত করছিলেন, তারা জানতেন শুভেন্দু অধিকারী সেখান দিয়ে পাস করবেন, তারা বিক্ষোভ দেখাবেন। তাদের যে প্ল্যাকার্ড, সেখানে কি লেখা রয়েছে, এই পুরোটাই তো পরিকল্পিত। না আনিসউদ্দিন, তোমার শব্দ এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তোমার কথা স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি না। আরো একবার ছবিটা দেখাই এবং বিক্ষোভকারীরা কি বলছেন শোনাই আপনাদের। বিজেপি পার্টি ওরা হচ্ছে দিল্লির মসনদে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে। তাই জন্য আমরা আজকে মন্দিরবাজারে সাধারণ মানুষ, মহিলারা যারা 100 দিনের কাজ করে আমাদের সাধারণ জীবনযাপন চলতো, আজকের আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি। ওই শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের কাছে মানা করে দিচ্ছে যে পশ্চিমবাংলাকে বঞ্চিত করার জন্য, তারই প্রতিবাদে আজকের আমরা পথে নেমেছি। অভিযোগ রয়েছে বিক্ষোভকারীদের, সেই ছবি, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। আরো একবার চলে যাই, আনিসউদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, একেবারে দেখো বিক্ষোভকারীদের মূলত যেটা অভিযোগ যে বারবার বাংলার পরিযায়ী শ্রমিকরা একেবারেই ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে, 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে, যে বিষয়ে কিন্তু উদাসীন বিরোধী দলনেতা। তারপরেও তিনি কিভাবে এলাকায় আসতে চাইছেন তাকে আগে উত্তর দিতে হবে, এমনটাই অভিযোগ তুলেই কিন্তু বিক্ষোভকারীরা সকাল থেকেই যে মন্দিরবাজার এলাকা রয়েছে বিষ্ণুপুরে, সেখানে জমায়েত হতে থাকেন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু বিরোধী দলনেতার কনভয় যখন আসছিল সেই সময় কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেখানে একেবারে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তৎপরতায় সেখান থেকে যে পুজো মণ্ডপ কালী পুজোর উদ্বোধনে তিনি বেরিয়ে যান এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি আজকের কোনো রাজনীতি করতে আসেননি, তিনি মূলত এসেছেন যে কালী পুজোর উদ্বোধন, তাই দলীয় পতাকা ছাড়া তিনি আসছেন এবং তাকে বাধার সম্মুখীন হতে হয়েছে। আগামী জগদ্ধাত্রী পুজোর পরে তিনি আবারও আসবেন এবং দলীয় কর্মসূচি নিয়ে আসবেন। এরপরেই তিনি যখন যে সাতঘড়া এলাকা থেকে পাথর প্রতিমা
হন সেখানেও কিন্তু তাকে যে ক্ষতির বাজার রয়েছে সেখানেও কিন্তু তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় এবং তার গাড়ির উপরে একেবারে বিক্ষোভকারীরা তার গাড়ির সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একেবারেই, এবং আমরা দেখছি সেই ছবি, বিক্ষোভকারীরা যেখানে আগে থেকেই প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলছিলেন, তারা বিরোধী দলনেতার কনভয়ে লাঠি নিয়ে বিক্ষোভ দেখান। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। বছর ঘুরলেই 2026-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি ইস্যু রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু কি? হ্যাঁ, অনুপ্রবেশ। এবার অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অনুপ্রবেশ ইস্যুতে তোপ দাগলেন। কি বলছেন তিনি? এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন যে বিজেপি শাসিত রাজ্য যেগুলো রয়েছে, রাজস্থান, অসম, না এগুলোতে তো অনুপ্রবেশ হয় না। অনুপ্রবেশ হয় না রাজস্থানে, অসমে, গুজরাটে। বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত শাহ, যে পোস্ট আপনারা দেখছেন স্ক্রিনে। বাংলায় সরকার বদলের ডাকও দিয়ে রেখেছেন অমিত শাহ। কথা বলবো, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রক, যার হাতে, তিনি তোপ দাগছেন অনুপ্রবেশ ইস্যুতে, এবং বাংলায় এই অনুপ্রবেশকে তিনি বলছেন এটা ভোট ব্যাংকের রাজনীতি। স্বাগত জানানো হয় অনুপ্রবেশকারীদের, তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একেবারেই দেখো, অমিত শাহর বিরুদ্ধে এবং বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে অনুপ্রবেশকারী ইস্যুতে এর আগে একাধিকবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোপ দাগা হয়েছে। তাদের তরফ থেকে বারবার এই প্রশ্ন তোলা হয়েছে যে অনুপ্রবেশ বা যে কোনো দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর, যারা কিনা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তাহলে কি করে অনুপ্রবেশ ঘটছে, এই প্রশ্ন বারবার করে তোলা হয়েছিল। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার বক্তব্য হচ্ছে যে অনুপ্রবেশ 80% আটকানো সম্ভব নয়, কিন্তু অনুপ্রবেশকারীরা যখন নিকটবর্তী কোনো গ্রামে ঢুকছে তখন তাদেরকে আইডেন্টিফাই করার দায়িত্ব স্থানীয় সরকারের। এবং এখানেই তার অভিযোগ যে বাংলা এবং ঝাড়খণ্ডের মতো রাজ্যে, যেখানে বিজেপি সরকার নেই, সেখানে নাকি রেড কার্পেট দিয়ে অনুপ্রবেশকারীদের ওয়েলকাম জানানো হচ্ছে ভোটের স্বার্থে। এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অমিত শাহ তিনি অনুরোধ করেছেন বাংলার জনতাকে যে এই 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকারকে একেবারে তাদের স্থানচ্যুত করতে, যাতে অনুপ্রবেশের সমস্যা থেকে মুক্ত হতে পারে বাংলা। বেশ, আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলছেন শুনবো। অনুপ্রবেশের ফলে যদি জনবিন্যাস বদলে গিয়ে থাকে, সেটা একমাত্র বোঝা যায় যদি সেন্সাস হয়। কেন্দ্রীয় সরকার কেন 2021 সালে পেন্ডিং সেন্সাসটা প্রকাশ করেনি, তাহলেই আসলে খেলাটা ধরা পড়বে। দেখা যাচ্ছে বর্ডার লাগোয়া সব অঞ্চলগুলোতে বিজেপি লোকসভায় সিট বের করছে। অনুপ্রবেশের ফলে যদি কেউ বেনিফিট হয়ে থাকে, এটার নাম ভারতীয় জনতা পার্টি। এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের লজ্জা, অবিলম্বে ওর নিজের পদত্যাগ করা উচিত। সেটা না করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর খেলা খেলছে। এই রাজনীতির জবাব বাংলার মানুষ দেবে। আর এই বিধানসভা নির্বাচনের আগে জোরালো এসআইআর আবহ, সেই এসআইআর আবহে এবার বিজেপির সিএ ক্যাম্প, কালীপুজোর পরে বসতে চলেছে সিএ ক্যাম্প। কিন্তু এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। তৃণমূল বলছে বিজেপি তো বুঝতে পেরেছে যে এসআইআর হলে নাম বাদ যাবে হিন্দু শরণার্থীদের, তাই সিএ ক্যাম্প করতে তারা উঠে পড়ে লেগেছে। আইডি
আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব, সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। এফআইআর করলে কার্যত হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে। আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে চর্চায় এসআইআর। ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন, তার প্রস্তুতিও চলছে। বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৯ লক্ষ নাম। এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম। তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা। কালীপুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্ম শিবির। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সবাই তো পালিয়ে আসতে পারেনি, কিছু মানুষ তো ওপারে থেকে গেছে, তাদের কি হবে? আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো, প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। সিএ এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে, আমি তো প্রস্তাব দেব তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য। এফআইআর করলে কার্যত হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে, এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক স্থিত। অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে, তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম।